বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, ডান রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু বুঝতে চাইছি 8ই জানুয়ারির পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে পর্যন্ত এসে দাঁড়িয়ে কী মনে হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু, যে প্রেক্ষাপটে অভ্যুত্থান, অনেক রকমের অসন্তোষ, ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা এবং তারপরে এক ধরনের স্বপ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার সম্পর্কে আপনার অভিমত কী? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় এখন পর্যন্ত ভালো, মানে বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের যেই বিশেষ করে প্রফেসর ইউনূসের এটা একটা বিশাল একটা আন্তর্জাতিক তার একটা চরিত্র আছে, চেহারা আছে, এবং সেটা কিন্তু সে ইতিমধ্যে পরিষ্কার করেছে। যেমন যে ভার্চুয়াল যে মিটিংয়ে সেখানে নরেন্দ্র মোদী সহ সবাইকে বলছে যে বাংলাদেশে আসার জন্য এবং গ্রাফিতি দেখার জন্য, এবং বলছে যে না আসলে মিস করবেন। এই যে একটা চমক, তার মানে কত কনফিডেন্ট। এবং এইটা দরকার ছিল। তিনি নিজে আবার ফোন করেছেন মোদীকে, তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে ফোন করেছেন। তো তদন্ত টিম আসবে। তো এই যে তার এই যে পার্সোনাল যে ক্যারিসম্যাটিক এটা, এবং তার নেতৃত্বে যেই মুখগুলো আমরা দেখছি, এই মুখগুলি নানাভাবেই সমাজে, রাষ্ট্রে আমরা সবসময় তাদেরকে প্রশংসা করি এবং মনে করতাম যে তারা যদি রাষ্ট্র পরিচালনায় আসে, তারা যদি বুদ্ধি পরামর্শ দেয়, প্রশাসন যদি সেভাবে অ্যাক্ট করে, তাহলে খুব ভালো হবে। তো আসলে এটা দিয়ে তো বোঝা যাবে না, মানে যখন নাকি বাস্তবায়নের দিকটাই আসবে তখন প্রায়োগিক দিকটা কেমন হয় সেটা দিয়ে বিচার করা যাবে যে মানে কেমন হচ্ছে। তবে বিষয়টা খুবই কঠিন, আমরা যত সহজভাবেই নেই না কেন, যেহেতু 5 বছর পর পর সরকার পরিবর্তনের যে ধারাবাহিকতা সেটা যদি থাকতো, তাহলে হয়তো সব গভর্নমেন্টের জন্যই খুব মানে ভালো হতো, স্মুথ হতো। এখন অনেকগুলো চ্যালেঞ্জ সামনে, অনেকগুলো প্রশ্ন প্রতিনিয়ত আসছে। যেমন আজকে 5 জন সচিব নিয়োগ হলো, গুরুত্বপূর্ণ। তো এটার কোন নীতিমালা? চুক্তিভিত্তিক। আবার চুক্তিভিত্তিক নিয়োগ সেগুলি বাতিল, কোনটা বাতিল হচ্ছে, কোনটা আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, এগুলো নানান প্রশ্ন আমাদেরকে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খাবে। এখন গভর্নমেন্ট যারা চালায় তারা বুঝতে পারে যে আসলে কেন, কী কারণে করতে হচ্ছে। কেননা 15 বছরের যে দুঃশাসন, অপশাসন, তার বিপরীতে কাদেরকে নিয়ে সরকার পরিচালনা করার। এখন উপদেষ্টা পরিষদ ভালো হলো, কিন্তু তারা যাদেরকে দিয়ে এক্সিকিউট করবে তারা কারা? তারা তো এই 15 বছরের দুঃশাসনের তারা নানাভাবে তারা সঙ্গী, এবং একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে যে আমার টিমকে, যেই উপদেষ্টা বসছে তার সচিব, একজন সচিব নির্বাচন কমিশন, যেই সবচেয়ে খারাপ একটা নির্বাচন করে আসলো, সে দেখা গেলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দেখলাম যে আবার তার বদলি হয়ে গেল। এই যে অবস্থাটা, তার মানে কি যে উপদেষ্টাদের একটা মিনিস্ট্রি চালানো, সরকার চালানোর জন্য একটা ভালো টিম তারা পাচ্ছে না। এই টিমগুলি কোথা থেকে আসবে? কে দেবে ভালো টিম? এত মানে প্রশাসন রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, হয় সে আওয়ামী লীগ হবে, না হয় সে বিএনপি হবে, না হয় জামাত হবে। এখন আমি কি আওয়ামী লীগের বদলে কি বিএনপির বদলে কি জামাত, এই সব করতে থাকবো, নাকি পেশাদারিত্বটা প্রতিষ্ঠা করব? পেশাদারিত্বের চর্চা তো গত 15 বছর কেন, তারও আগে মানে হয়নি বলতে গেলে বাংলাদেশে। ফলে একটা পেশাদার টিম যদি না থাকে, সরকার অনেক সময় সরকারের মধ্যে অস্থিরতা থাকে। আমরা দেখি যে জাপানের সরকার এরকম আনস্টেবল, যুক্তরাজ্যে 1 বছরের মধ্যে 3টা প্রাইম মিনিস্টার দেখলাম, কিন্তু কই তার টোটাল প্রশাসন সমস্ত জায়গাগুলো তো অ্যাজ ইট ইজ থাকলো, ওখানে তো কোনো বোঝা গেল না। চিন্তা করতে হয় সরকারের মধ্যে অনেক রকম থাকে, সরকারের নীতি নির্ধারক মহলে এই কেউ পদত্যাগ করছে, কেউ আসছে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো টিকে আছে। আমাদের তো মানে পুরোটাই ওই তাকসিমে খানকেও পদত্যাগ করতে হচ্ছে। মানে তার মানে সরকারে যখন নড়চড় হচ্ছে তখন একদম নিউজ পর্যন্ত মানে সেখানে ধস নামছে। এত ধসের একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদ, আমি যদি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট খুব সাকসেসফুল হবে, বিতর্কের ঊর্ধ্বে থাকবে, তা না। এখন আমরা আলোচনা করতে পারি এটা হলো না, ওটা হলো না, কিন্তু যে ওই এখন যারা হট সিটে বসছেন তারা কিন্তু বুঝতে পারছে যে কত কঠিন,
এবং এই বিষয়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এখনও প্রশাসনের বিভিন্ন শাখা প্রশাখায় গত 15 বছরের সুবিধাভোগী যারা তারা আছে, তাদের বদলে মানে কাদেরকে কীভাবে সেট করে মানে গভর্নমেন্টটা রান করবে, এটাও কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। ছাত্ররা চলে যাওয়ার পর হঠাৎ করে আজকে দেখা যাচ্ছে যে ট্রাফিকের অবস্থা খুব বেসামাল অবস্থা। এখন অনেকে আবার বলতে পারে কয়দিন দেখলাম অস্থিরতা, যে এই ছাত্ররা এটা কী করতেছে, হোয়াট ইজ দিস, এটা কী হচ্ছে, ওটা সহ্য হচ্ছিল না। কিন্তু এখন আবার কয়দিন পরে আবার মনে হবে যে না, তাহলে তো আগেরটাই ভালো ছিল। তো এইরকম একটা টার্মোয়েল চলতে থাকবে আর কি। এটা তারপরে হয়তো একটা স্থির হবে। তারপরে আমি মনে করি যে সব মিলিয়ে মানে এই দুঃশাসনের মানুষ অবসান চেয়েছিল এবং মানুষের শক্তি, ভালোবাসা, এটা দিয়ে হয়তো কারেকশন করতে করতে হয়তো এগোবে। সবচেয়ে একটা বড় একটা ধাক্কা ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র থেকে হঠাৎ করে পাট ও বস্ত্রে চলে গেল। আমরা জানি পাট ও বস্ত্র মন্ত্রণালয় যাদেরকে দেওয়া হয়, ধারণা করা হয় এটা হলো সবচেয়ে মানে গুরুত্বহীন একটা মন্ত্রণালয়, সেখানে কেউ যেতে চায় না। আমি এর আগে নানক সাহেব গেছিলো, তখনও বলছে যে তাকে তো কোনো রকমে আনা হলো, এখন একটা কোনো রকমে একটা মিনিস্ট্রিতে দেওয়া হলো, মানে খুব গুরুত্বপূর্ণ না। তো সাখাওয়াত সাহেবের তিনি যা বললেন, বলাটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা কেন বললেন, এটা আবেগের ব্যাপার। এখন পর্যন্ত আমাদের আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে না। তো সেই কারণে হয়তো সাখাওয়াত সাহেব ঠিক কী বলেছেন, এটাই হওয়া উচিত। কারণ আমরা তো একটা একদলীয় একতরফা শাসন ব্যবস্থার বদলে আমরা তো আবার আরেকটা চাইবো না, আমরা তো চাইবো সবার অংশগ্রহণে একটা সরকার। কিন্তু ঠিক এই আলোচনাটা এইরকম সময় থ্রো না করলে ভালো হতো। থ্রো করে খুব অপরাধ করছে তা না, সেটা বোঝার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বোঝার দরকার ছিল যে না, এটাকেও করতে হবে। কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্টে ছাত্রও আছে, মানে 25 থেকে 85 বছর বয়সের একটা সমন্বয়। ফলে এখানে অনেক ক্ষেত্রে এখন ছাত্রদের আবেগকে গুরুত্ব দিতে হচ্ছে। সেই গুরুত্ব দিতে যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতন পরিচিত মুখ এবং তার যদি কথাগুলি যুক্তিসঙ্গত হয়, তাহলে তাকেও আবার মানে সরে যেতে হচ্ছে, তাহলে একটা অস্থিরতা এইটা চলতে থাকবে। এটা আমি একেবারে যে মানে খুব বড় ধরনের একটা মানে ভজঘট হয়ে গেল সেটা আমি মনে করি না। এটা প্রাথমিক পর্যায়ে এই ধরনের হবে। মানে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তাদের মধ্যে যেই নিজেদের বোঝাপড়ার ব্যাপারটাও আছে, যে ইউনূস সাহেব কী চাচ্ছেন, তার কাছ থেকে কয়জন কাজ করেছেন, অনেকেই করেননি। তো তাদের সাথে ঘন ঘন বৈঠক হইতে হইতে একটা সেট আপ হবে। তো এখন আমি বলবো যেটা ফাইনালি, যে এখনও সরকার খুব একটা স্টেবল হয়েছে সেটা না, হইতে যাচ্ছে। এইরকম একটা সময়ে আমরা কিন্তু আলোচনাটা করতেছি। ফলে যারা এই আলোচনাটা শুনছেন সেটা শুনে হতাশ হওয়ারও কিছু নেই, মানে খুব আশাবাদী হওয়ারও কিছু নেই। কিন্তু সবাই যদি আমরা সচেতন থাকি, আমরা কি চাই? আমরা চাই একটা স্টেবল গভর্নমেন্ট। আমরা চাই যে পরিবর্তনটা ছাত্ররা আনলো সেটা যাতে যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য যার যার অবস্থান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সমালোচনাটাও থাকতে হবে, আবার সেই সমালোচনাটা এমন যাতে নেতিবাচক না হয় যাতে গভর্নমেন্ট কলাপস করে। কারণ এটা মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টের পিছনে কিন্তু সংগঠিত কোনো রাজনৈতিক শক্তি না। এটা ঠিক আওয়ামী লীগকে মাফ করবেন, বিএনপিকে প্রতিনিধিত্ব করে তাও না, জামাতকে প্রতিনিধিত্ব করছে তাও না, আবার ছাত্রদের তো কোনো সেই সাংগঠনিক নাই, একটা আবেগ আছে। আবার আগের মতো যে সশস্ত্র বাহিনীও পুরো হোল হার্টেডলি আছে সেটাও বলা যাবে, সেটাও বলা যাচ্ছে। ফলে এই বিভিন্ন অংশের নানা মানে কি বলে কম্বিনেশনে তাদের একটা নৈতিক সমর্থনে কিন্তু টিকে আছে। এখন এই নৈতিক সমর্থন কতদিন থাকবে, ভালোবাসাটা কতদিন থাকবে? বিএনপির মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা আস্তে আস্তে জাগ্রত হতে থাকে, তখন তারা মনে করবে হয়েছে তো আর কতদিন। জামাতও মনে করবে যে না, আমরা তো আর কতদিন। এই যে আর কতদিন যদি অধৈর্য হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ তো ইতিমধ্যে 90 দিনের কথা সজীব অজয় বলেই দিয়েছে, বলছে। সেইটা হয়তো অতটা চাপ হবে না। চাপটা হবে যদি মানে বিএনপি এবং জামাত যদি তারা যদি হতাশ হয়, তারা যদি মুখ ফেরাতে শুরু করে, ছাত্রদের যে আবেগ, এবং এখন দেখলাম যে তাদের মধ্যে একটু ক্ষোভও জন্ম নিয়েছে যে এই আহত যারা, তাদের চিকিৎসার ব্যাপারে। তো আজকে সাথে সাথে দেখলাম যে সব সরকারি খরচে চিকিৎসা করা হবে। তো ওদের আবেগটা খুব এখন জরুরি। এই গভর্নমেন্টকে টিকে থাকার ক্ষেত্রে আমি মনে করি যে ক্ষমতাটা হয়তো বিএনপি জামাত চায়, কিন্তু ছাত্ররা সেটা চায় না। ছাত্ররা চায় যে একটা সাকসেসফুল তারা যেটা বিপ্লবটা আনছে সেইটার বাস্তবায়ন এই ইন্টারিম গভর্নমেন্ট করুক।
ফলে এই ছাত্রদের এই সমর্থনটা এবং তাদের ঐক্যবদ্ধ থাকাটা আমি মনে করি যে খুব জরুরি। সো ব্যারিস্টার সরওয়ার হোসেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে যা হচ্ছে প্রকাশ্যে সেটা তো আমরা দেখছি, এবং মুস্তাফা ফিরোজ কিছুটা আলোচনাও করলেন। অনেকের মধ্যে আবার এই প্রশ্ন আছে, সংশয় আছে যে পর্দার অন্তরালেও কিছু হচ্ছে কিনা, কোনো কিছু খুব একটা স্টেবল মনে হচ্ছে না অনেকের কাছে। সো আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক আমাদের প্রিয় মানুষ দীপু ভাই এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন। দেখুন, সংশয় সবসময় থাকে। আমরা যখন দেখি যে একটা বিপ্লব যখন ঘটে তখন একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সবসময় থাকে। আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীতে উচ্চাকাঙ্ক্ষী সেনাপ্রধান নয়, অন্য 2-3 জন অফিসার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং তারা ডাইরেক্ট ক্ষমতা নেওয়ার পক্ষে ছিল, যার জন্য আপনারা খেয়াল করেছেন যে কুইক একটা পোস্টিং হয়েছিল, একজনকে সেখানে ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হলো যে আর্মি শুড টেক ওভার। সো এইটা ছিল প্রথম অ্যাটেম্প্ট কাউন্টার রেভলিউশন করার, তো সেইটাকে কন্টেইন করেছে। এরপরেও এই সম্ভাবনা থেকে যায়, কারণ ইটস এ ভেরি টার্বুলেন্স স্টার্ট, যে একটা বিপ্লবের পরে সরকারকে স্টেবল করা এবং সরকারকে নর্মাল কার্যক্রমে আনা, সেটা হলো ফার্স্ট চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জের পরে আমি মনে করি যে একটা সরকার যেহেতু অলরেডি ফাংশনাল হয়েছে, তাদের নেক্সট চ্যালেঞ্জ সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা, এবং যারা বিভিন্নভাবে অন্যায় অপরাধ, মানবতাবিরোধী অপরাধ করেছে এবং যারা এই কাউন্টার কু করতে চেয়েছিল তাদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া। কারণ ইতিহাস বলে যারা একবার এই প্রবণতা দেখায় যে তারা কাউন্টার কু করতে চায় অথবা ক্ষমতা নিতে চায়, যখনই সুযোগ পাবে তখনই করবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো এই গভর্নমেন্টকে স্টেবল করতে হলে আপনার যে অ্যাডভাইজার পরিষদ রয়েছে সেটা আমি একটু পরে আসছি। তো সেনাবাহিনীকে সবার আগে শৃঙ্খলা আনতে হবে, এবং আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান, যার সাথে আমরা একসাথে কোর্স করেছিলাম সেই ব্যাক ইন 88, ওয়েপন ট্রেনিং করেছিলাম, অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত দেশপ্রেমিক, এবং তিনি একটি ইতিহাস রচনা করেছেন পৃথিবীর ইতিহাসে, যে একটি বিপ্লবের পরে সুযোগ থাকার পরেও এবং যেখানে অনেক অফিসার তাকে প্রেশার করেছেন, তিনি সেখান থেকে কোনোভাবে কোনো অ্যাটেম্প্ট নেননি যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া উচিত, বরং উনি সুন্দরভাবে ইতিহাস রচনা করে এত সুন্দর একটা ট্রানজিশন করেছে, মনে হয় যেন একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এক সরকার থেকে আর এক সরকারে ক্ষমতা ট্রান্সফার হয়েছে। এই ক্রেডিট তার নামের সাথে আজীবন থাকবে। তিনি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের জন আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়েছে এবং দেশপ্রেমিক আর্মির নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অনেকে হয়তো তার সমালোচনা করবে বিভিন্নভাবে। সেইখান থেকে নেক্সট চ্যালেঞ্জ হলো পুলিশকে শৃঙ্খলায় আনা। বাংলাদেশ পুলিশ 2009 থেকে যেভাবে ব্যবহৃত হয়েছে, আপনি যদি ইউএসের দেখেন যে ডিসব্যান্ডিং অফ দ্য পুলিশ ফোর্স, দেখবেন যে অনেক স্টেটে, আমেরিকাতে প্রত্যেকটা স্টেট তাদের পুলিশের অ্যাফেয়ার্স নিয়ন্ত্রণ করে, পুরা স্টেটের পুলিশ ডিসব্যান্ড হয়ে গেছে শুধু চাঁদাবাজির জন্য। তো আপনি যদি সেই উদাহরণ নেন, তাহলে বাংলাদেশ পুলিশ অ্যাজ এ হোল যদি আপনি ডিসব্যান্ড না করেন, পুলিশকে ক্লিন করার সর্বোচ্চ সময় এটা। যারা 2009 থেকে বিভিন্ন জায়গা ওসি, এসপি, ডিআইজি ছিল, তারা প্রত্যেকে যেটা বিপ্লবীদের আকাঙ্ক্ষা, স্বৈরাচারীর ডাইরেক্ট সমর্থনকারী অথবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাদেরকে দেখভাল করতে হবে, তাদেরকে আইনের আশ্রয় আনতে হবে। তাহলে 2009 থেকে যারা ওসি থেকে এই আইজিপি ছিল, সেইটা কত পরিমাণ। এবং আপনি জানেন যে যমুনা টিভিতে একটা রিপোর্ট বের হয়েছিল যে 300 না 400 পুলিশ এনরোল্ড করা হয়েছে, সেইখানে তাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায় না। এরপর পতনের পরে আমরা দেখলাম যে এয়ারপোর্টে টারমাকে দৌড়ে অনেকে প্লেনে উঠছে। এইগুলো সব তদন্তে হবে। তবে আপনার যে সুশাসন, ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় যে গণ উদ্বুত্থান সফল হয়েছে, তাদের যে মেইন অবজেক্টিভস, যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনো দিন স্বৈরতন্ত্রের সৃষ্টি না হয়, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র এবং রুল অফ ল, এবং এই লুটেরা ভিত্তিক যে একটা দুর্বৃত্তেই তো রাজনীতি সৃষ্টি হয়েছে। রাজনীতি করলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে,
2 টাকার মানুষ যে চা খাইতে পারে না হঠাৎ করে সে হেলিকপ্টারে চড়া শুরু করে, এই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি যেটাকে বিপ্লবী সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে অনেকে বলে অন্তর্বর্তী সরকার মানে 3 মাসে এটা নির্বাচন দেবে, এরকম একটা ধারণা আর কি সৃষ্টি হয়েছে। আমি এখানে অনেক জায়গায় বলেছি যে বিপ্লব সফল হয় তাদেরই সবচেয়ে বড় ম্যান্ডেট থাকে সংবিধান পুনর্লেখন করার জন্য। যারা সংবিধান মেনে কখনো বিপ্লব হয় না, তাহলে তাদের প্রায়োরিটি জবগুলো কি? একটা প্রায়োরিটি জব হলো যে কনস্টিটিউশনাল রিরাইট করা। আমি মনে করি বাংলাদেশ কনস্টিটিউশন একটা ফল্টি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন আপনার স্বৈরাচার সৃষ্টি করে। যে সরকার প্রধান সে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, এক্সিকিউটিভ হেড, সে পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড সব কিছুর হেড, অটোমেটিক এটাকে একটা অটোক্রেসি সৃষ্টি করে। সো এই সংবিধান বহাল রেখে আপনি বাংলাদেশে তাদের যে আকাঙ্ক্ষা, বিপ্লব উদ্বুদ্ধনকারী যে আকাঙ্ক্ষা, যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত আর কোনোদিন যাতে স্বৈরাচারের সৃষ্টি না হতে পারে, সেইটা সম্ভব নয় বলে আমি মনে করি। সেইখানে আরও কয়েকটা অত্যন্ত প্রায়োরিটি কাজ আছে। তাদের একটা 9 দফার ভিতরে একটা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ বাদ দিয়ে যেখানে তারা অবস্থান করে মূলত ব্যক্তি স্বার্থ দেখে আর দলীয় ক্ষুদ্র স্বার্থ, তারা জনস্বার্থে খুব কম কাজ করে, ওই রাজনীতি নাই। সো একদম পারফেক্ট কিন্তু অ্যানালাইসিস। আর একটা হলো রাজনৈতিক দল পরিচালনা করার জন্য যে আইন, সেই আইন আপনার সংবিধানের ভিতরে ইনসার্ট করতে হবে যে দলের ভিতরে দলের প্রধান যে সভাপতি সেক্রেটারি কয় টার্ম হবে, দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস না করে তারা গণতন্ত্রের কথা বলতে পারবে কি না, সেইটা আকাঙ্ক্ষা, জনগণ কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে। এই কাজগুলো তাদের করতে হবে। পিরিয়ড অফ ইউফেরিয়া যেটা, সেটা তো ডেফিনেটলি যাবে, দেয়ার উইল বি লট অফ চ্যালেঞ্জেস এবং সেখানে পুশ অ্যান্ড পুল থাকবে। সেইখানে আমি মনে করি যে ছাত্রদের যে এটা করা হয়েছে, অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে, সেখানে এই ধরনের লোক আনতে হবে। ডেফিনেটলি যারা আনছে মোস্ট অফ দ্যাম আর ভেরি গুড, আমি বলবো তাদের ট্র্যাক রেকর্ড, আনকন্ডিশনাল হিস্ট্রি অফ ইন্টিগ্রিটি যে, এবং সেই ক্ষেত্রে তাদের আপনি জানেন যে আমেরিকাতে বা ভালো দেশে যে কোনো পাবলিক পজিশন একটা লোক আছে, পাবলিক ডিবেটের জন্য একটা স্পেস রাখা হয়, পাবলিক ডিবেট, তার ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট মানুষ যাতে প্রকাশ করতে পারে, সো দ্যাট দ্য ডিসিশন মেকার ক্যান মেক দ্য ডিসিশন। তাহলে এখানে যারা আসছে দে আর ফাইন। বাইরে থেকে সমালোচনা কিন্তু অত্যন্ত সহজ, রাষ্ট্র চালানো অ্যান্ড দ্যাট টু এরকম একটা ঝঞ্ঝা বিক্ষিপ্ত সময়, এইখানে তাদের সেই রিকোয়ার্ড অভিজ্ঞতা সামনে টেস্টেড হবে যে তারা সেই আপিল টাস্ক, যে পর্বত সমাজের টাস্ক, সেই টাস্ক অতিক্রম করার জন্য আরও নতুন করে কাদেরকে দায়িত্ব দেওয়া যায় সেইটা এখন হোমওয়ার্ক করা উচিত এবং তাদেরকে ইনক্লুড করা উচিত। যেমন আমি বলি, ছাত্রদেরকে ডাইরেক্ট তাদের এডুকেশন শেষ হয়নি, ছোট করতে হবে, হ্যাঁ ছোট করছি, এডুকেশন সেশনে তাদেরকে ন্যায়পালে নিযুক্ত করা যেত। এক্সপার্ট প্রত্যেকটা সেক্টরে 1-2 জন এক্সপার্ট, সেই সাথে 3 জন করে ছাত্র থাকবে, বিকজ দে হ্যাভ নট ফিনিশ দেয়ার এডুকেশন, দে আর ইমোশনাল। তারা রাষ্ট্রযন্ত্র চালাবার যে এক্সপিরিয়েন্স, যে অ্যাসিড টেস্ট, সেইটা কীভাবে মিট আপ করবে সেইটা আমরা দেখবো। এবং সেই ক্ষেত্রে আমি 1 মিনিটে বলছি যে যারা এখানে আসছে তাদের অনেকে প্রোটোকল পেয়ে হঠাৎ করে যেন লেভিশ লাইফে চলে না যায়, যে প্রোটোকল পাইলে যে তৈলক্ত একটা চেহারা সৃষ্টি হয়। বাস্তবতা মনে করেন এইখানে একটা ট্রাফিক জাম হয়েছে, কেন হয়, দৌড়ে সেখানে যেতে পারে, সেই রকম এবিলিটি থাকা দরকার। সেইখানে তাদের ইমিডিয়েটলি উচিত তাদের সম্পদের হিসাব এবং আর্নিং মেম্বার থাকলে তাদের সম্পদের হিসাব জনগণের সাথে প্রকাশ করবে, এবং প্রতি বৎসর যে কয় বৎসর থাকুক সেইখানে তারা বাংলাদেশে চিকিৎসা নিয়ে দেখাবে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এই যে সমস্ত দেশে চিকিৎসা করতে চায় সেই সময় করা সম্ভব। ছেলে মেয়েদের যতদূর সম্ভব বাংলাদেশে তারা লেখাপড়া করায় কি না, ভিআইপি কালচারটাকে রিভিউ করা দরকার। বাংলাদেশ এরকম আমাদের দেশ গরিব দেশ, এই ভিআইপি কালচার আমরা প্রতিনিয়ত দেখেছি, বিভিন্ন বাহিনী পুলিশের গাড়ি শুধু চওড়া হয়েছে আর মানুষের সার্ভিস জিরোতে চলে আসছে, সেই জায়গায় আনতে হবে। এবং সেই জায়গায় আমি মনে করি যে আপনার এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে সেই ধরনের ট্যালেন্ট হান, যে কি লাগবে, যোগ্যতা, দক্ষতা, সততা, যে কোনো চাপ উইথস্ট্যান্ড করতে পারে, যে কোনো চাপ উইথস্ট্যান্ড করে তারা তাদের অবজেক্টিভস অ্যাচিভ করতে পারে। এবং
এবং এই যে ম্যান্ডেট পেয়েছে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেটই তাদেরকে বলে দেয় যে তারা এই ম্যান্ডেট শেষ না করা পর্যন্ত, তাদের অবজেক্টিভস অ্যাচিভ না করা পর্যন্ত তাদের টেনিউর থাকতে হবে। কোনো দেয়ার ইজ নো ফিক্সড টেনিউর। মিস্টার মোস্তফা ফিরোজ, আপনি শুনছিলেন এবং আমি ওনার পুরো আলোচনা থেকে একটা লাইন যদি ধরে আপনাকে প্রশ্নটা করতে চাই, উনি বলছেন যে যে কয় বছরই ক্ষমতায় থাকুক, সো আপনি কি মনে করেন যে এদের আসলে এই সরকারের কতদিন ক্ষমতায় থাকা উচিত, তাদের কাজ কি? এখনো পর্যন্ত তারা জাতির সামনে স্পষ্ট করে বলেননি প্রফেসর মোহাম্মদ ইউনূস যে তিনি আসলে কতদিন তার সরকার রান করবেন, মূল লক্ষ্য কি, এই লক্ষ্যে পৌঁছবার জন্য কি কি কাজ করতে চান। তারা সংস্কার একটা বহুল আলোচিত প্রচলিত শব্দ, বাংলাদেশে একসময় 2007-08 সেটা পরিত্যাজ্যও হয়েছে সেই শব্দ। সো আমি একটু আপনার কাছ থেকে বলতে চাই, হোয়াট ডু থিঙ্ক? দেখেন, সংস্কারের কাজটা তো অনেক কন্টিনিউয়াস একটা প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস এবং ব্যাপক ভিত্তিক। এটা কখনো শেষ হয় না, কোনোদিনও শেষ হয় না, সংস্কার চলতেই থাকে। তো এত কিছু না দিয়ে মোটা দাগে কিছু কাজ করা দরকার। কারণ আমাদের বোঝা দরকার যে মানুষগুলো আছে ক্যাবিনেটে, অন্তর্বর্তী সরকারে, ওনারা কিন্তু মানে এমন না যে খুব মানে একেবারে মানে এইটার জন্য তাদের কোনো আকাঙ্ক্ষা ছিল, তাহলে তো রাজনৈতিক দলে তারা যোগ দিত। তো ওনাদের অবস্থানটাকে ক্ষুণ্ণ হবে যদি লম্বা সময় থাকে। ফলে তাদেরকে খুব মৌলিক কিছু সংস্কার, যেমন আজকে কিন্তু প্রফেসর ইউনূস একটা ইঙ্গিত দিয়েছেন যে অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন। হ্যাঁ, তাহলে তার মানে এটা কি? তার মানে এখন যে নির্বাচন ব্যবস্থা আছে সেখানে সবার পার্টিসিপেশনটা এনশিওর না, কেন? যেহেতু একটা একতরফা নির্বাচন হতে পারে। তো সুতরাং সবার অংশগ্রহণে নির্বাচনের জন্য সেরকম একটা নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং সরকার ব্যবস্থা, এই মৌলিক জায়গাগুলো করা। আর বিচার বিভাগ, প্রশাসন, এরকম মোটা দাগে। এখন আমি যদি তাদেরকে একদম ভূমি সংস্কার থেকে শুরু করে ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড সংস্কার সব জায়গায় যদি আমি ঢুকাই দিই, তাহলে তো রাজনৈতিক সরকার কবে আসবে আর কখন কিভাবে আসবে? একটা মনে রাখা দরকার যে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে এবং তাদের একটা সেই সেট আপ আছে। এই ইন্টারিম গভর্নমেন্ট কি তাহলে কি ক্ষমতায় থাকার জন্য কি একটা কিংস পার্টি জন্ম দেবে, জন্ম দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে? এটা যদি করতে যায়, এটা আমি মনে করি আত্মঘাতী হবে, এটা সেই ভুলের পুনরাবৃত্তি হবে অন 11-এর মতন। সুতরাং এই জায়গাটা একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট একটা ঠিক করতে পারে যে তারা সংস্কার করবে কোন কোন জায়গাগুলি খুব জরুরি, সেরকম এমার্জেন্সি একটা স্টেপে মানে করার জন্য তাদের কত সময় লাগতে পারে এবং কি করতে পারে, এই কাজটা করে তাদেরকে মানে চলে যেতে হবে। এবং অবশ্যই মানে রাজনৈতিক দল নির্বাচন করবে, ক্ষমতায় আসবে, এই প্রক্রিয়াটা করা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ দরকার, আজকে আমি জানি না ঠিক, হয়তো দর্শকরা দেখলে আমার পরে ক্ষুব্ধ হতে পারে, সবাইকে নির্বাচনে আনতে হবে, রাজনীতিতে আনতে হবে। এখন 15 বছরে যারা স্বৈরশাসন কায়েম করেছিল তারা কি, তাদের রাজনৈতিক দল কি ব্যান্ড হবে, দল ব্যান্ড হবে, ব্যক্তি ব্যান্ড হবে, নাকি কি হবে? এটাও ঠিক করতে হবে। যদি মানে মানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার বিকল্প কি, সেটাও ঠিক করতে হবে। কিন্তু আওয়ামী লীগের তো নিজস্ব একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটাকে তো আর নিষিদ্ধ করা যাবে না, কেননা ব্যক্তি অপরাধ করছে, দলের নীতি, দলের আকাঙ্ক্ষা, দলের যে পলিসি, সেটা তো আর মানে নষ্ট হবে না, বা সেটা তো আর কোনো, তার সাথে তো কোনো বিরোধ নেই। এই জন্য অনেকে বলে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। এখন সেই জায়গাটার একটা সলিউশনটাও কিন্তু করতে হবে। নির্বাচনটা এমন করা যাবে না যে নির্বাচনটা আবার সেই এই প্রশ্নবিদ্ধই থেকে যাবে, প্রশ্নবিদ্ধই থেকে যাবে। আগে যেমন আওয়ামী লীগ করছে আর জাতীয় পার্টি করছে, নিজেরা নির্বাচন, সেই নিজেরা নির্বাচন বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক করা এবং বহু মতের একটা সন্নিবেশটা ঘটানো, এটাও কিন্তু খুব জরুরি। এই কাজটা যদি না হয়, যত সংস্কারই আপনি করেন না কেন, প্রশ্ন থেকে যাবে মোটা দাগে। যেমন অনেকে বলে শেখ হাসিনা তো অনেক ভালো কাজ করছে, কিন্তু অনেক ভালো করলে কী হবে, মৌলিক জায়গাটাই তো আমার শেষ করে দিছে, যার কারণে ওইটার কারণে সমস্ত কিছু এখন বিতর্কিত হয়ে গেছে। তো এটাও একটা খুব জরুরি। এটা কিন্তু সাংঘাতিক এরকম বড় চ্যালেঞ্জ যে পতিত সরকার, পতিত রাজনৈতিক দল, তার ভবিষ্যৎটা এই সংস্কারের ক্ষেত্রে তাদের অবস্থানটা তারা কিভাবে নির্ধারণ করবে। এই বিষয়গুলো এই জন্যই বলছি যে মোটা দাগের কিছু সাবজেক্ট নিয়ে কাজ করে এটা শেষ করতে হবে। শেষ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ বা অন্যান্য যারা সম্মানিত মানুষ আছেন তারা যাতে ফিরে যেতে পারেন এবং
আমরা নিরপেক্ষ মতামতের জন্য সাংবাদিকরা যাতে তাদের কাছে যেতে পারে। নতুবা লম্বা সময় থাকলে দেখা গেল যে এটাকে কেন্দ্র করে ওই অনেকেই কিন্তু আছে, দলছুট কিছু রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এটাকে সংগঠিত করার চেষ্টা করবে, তাদেরকে বলার চেষ্টা করবে যে আরে আপনারা আছেন, আমরা সংগঠিত হয়ে আমরা একটা রাজনৈতিক শক্তি হিসাবে চলে আসি। তো এটা কিন্তু একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হবে এবং তখন দূরত্ব বাড়বে বিএনপি জামাতের সাথে এই ইন্টারিম গভর্নমেন্ট। তখন কিন্তু নতুন আরেকটা অধ্যায় শুরু হবে এবং রাজনৈতিক একটা বিপর্যয় হবে। তো ফলে আওয়ামী লীগের ব্যাপারে এবং সেই জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতকে দরকার হলে সমর্থনও করবে। ওই পয়েন্টে হয়তো দেখা যাবে যে আওয়ামী লীগও সামনে চলে আসলো, মিলে একটা হযবরল পরিস্থিতি তৈরি হবে। সুতরাং আমার মনে হয় যে খুব বেশি দূর টানা ঠিক হবে না। তার মানে আবার তার না, এটাও আমি বলতে পারবো না যে এটা 6 মাস না 1 বছর হবে, কিন্তু প্রয়োজনীয় মৌলিক কিছু মনে করেন 6 মাস না 1 বছর হবে, 1 বছরের বেশি যাওয়া ঠিক সেটা ইন্টারিম গভর্নমেন্ট তার নিজস্ব দক্ষতা, তার যোগ্যতা, তার ক্যারিসম্যাটিক লিডারশিপ দিয়ে সেই সংস্কারের কাজগুলি করতে হবে এবং সবাইকে নিয়ে আসতে হবে। এখন সবাইকে নিয়ে আসতে যে আমি ওই একটা জায়গায় আমার কাছে খুব প্রশ্ন থেকে যাচ্ছে, এটার আমি আসলে সরাসরি কোনো উত্তর পাচ্ছি না, যে আওয়ামী লীগের মতন একটা দল, পুরনো প্রাচীন দল, যার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আসছে, সেই দলের ভবিষ্যৎটা কী হবে? এটা কি নতুন আঙ্গিকে নাকি পুরনো আঙ্গিকে? পুরনো আঙ্গিকে যদি আসতে চায় তারা, এটা অনেকে মানবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার বাংলাদেশে এত বড় গণহত্যার পর আবার পুনর্জীবিত হবে, রাজনীতি করবে, এইটা আমার মনে হয় যে এটা একটা অসম্ভব চাওয়া হবে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে এটা কোনোভাবেই তারা মানবে না। কিন্তু আবার এটাও ঠিক যে ওই মতাদর্শের প্রতিনিধিত্ব দরকার, ওই রাজনীতিটা আনতে হবে অন্য যে কোনো একটা ফর্ম দরকার, বা তারা কেউ সেই মতাদর্শ প্রসার করতে চাইলে সেটা বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, এই জায়গাগুলোটা ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। এমনিতে আমরা যেটা লক্ষ্য করলাম 8ই অগস্টের পরে যে সজীব ওয়াজেদ জয় কিছু কথাবার্তা বলেছেন, কোনো নেতা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেমন মোহাম্মদ আলী আরাফাত, তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, কোথায় আছেন আমরা জানি না। ভারতীয় গণমাধ্যমে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখলাম, কিন্তু একটা বয়ান তো আছেই, যেটা বিশেষ করে বাংলাদেশের হিন্দু কমিউনিটিকে নিয়ে তারা বেশ সরব। হিন্দু কমিউনিটির পক্ষ থেকে আমরা কিছু প্রোগ্রামও দেখলাম ঢাকায়, চট্টগ্রামে সহ দেশের বিভিন্ন প্রান্তে। গোপালগঞ্জ আওয়ামী লীগকে দেখলাম আমরা বেশ অ্যাক্টিভ রোলে, যে তারা এক ধরনের প্রতিবাদ, বিদ্রোহ, বিক্ষোভ করবার চেষ্টা করছেন, এমনকি সেনাবাহিনীর গাড়ির মধ্যেও তারা অ্যাটাক করলেন। তো সব এই পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন? যে এবং ভারত তো এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে তাদের এক ধরনের শেখ হাসিনা বা তার সরকারের প্রতি তাদের যে সমর্থন, সেটা যে তারা একদম পুরো উইথড্র করে বাংলাদেশের পরিস্থিতিটা এখনও বুঝতে পারছে, সেটা কিন্তু মনে হচ্ছে না আমার কাছে। এটাও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য শুধু না, পুরো বাংলাদেশের জন্য একটা নতুন একটা চ্যালেঞ্জ। কারণ ভারত এটাকে, আমার যেটা ধারণা, যে তারা পরাজয় হিসেবে নিচ্ছে, যে এটা হাসিনার পতন হয়নি। একই সঙ্গে তারা তাদের একমাত্র, মানে বলতে গেলে এখন একটাই ছিল যেটা, সেটাও তারা হাতছাড়া হলো, বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা। তো এটা তারা সহজেভাবে নিচ্ছে না, যার কারণে খুব দুঃখজনকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের স্বাধীনতা দিবসে বলছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে উদ্বিগ্ন। কেন বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে উদ্বিগ্ন? বলতে পারে যে বাংলাদেশের সব মানুষের নিরাপত্তার, জনগণের ব্যাপারে উদ্বিগ্ন। তার মানে হচ্ছে সে ওই যে ডিভাইড অ্যান্ড রুল প্লে করছে, যেখানে ইউনূস সাহেব বলার চেষ্টা করছেন যে এটা একটা পরিবার এবং একটা আইনেই বিচার হবে, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা কোনো আইন হবে না, একটাই আইনের শাসন থাকবে, আইনের শাসনের আওতায় সবাই পাবে। কিন্তু তারা কিন্তু হিন্দুকে আলাদা করতে চাচ্ছে। এখন যেই হিন্দু ভদ্রলোক, তিনি যদি আওয়ামী লীগের একটা অত্যাচারী লোক হয়ে থাকে, দুর্নীতিবাজ হয়ে থাকে, তাহলে তার বিচার হবে। তাহলে তার যখন বিচার হবে, তাহলে কি বলা হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে? এই জিনিসটা মানে স্টাবলিশ করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে এবং আমাদের সবাইকেই, যে সংখ্যালঘু অত্যাচার একটা জিনিস, আর হচ্ছে অত্যাচারী যারা, তারা আর একটা জিনিস। সেই অত্যাচারীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই থাকতে পারে, ফলে আলাদা করা যাবে না। এইটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেটা ভারত তার ওই হিন্দুত্ববাদের কারণে এবং কিছুটা বলা যায় যে আঞ্চলিক রাজনীতি, মানে মমতাকে বেকায়দায় ফেলার জন্য এই জিনিসটাকে খুব শার্প করে সামনে আনছে। কয়েকটা
টিভি চ্যানেল, বিশেষ করে রিপাবলিক বাংলা নামে একটা ভয়ঙ্কর রকম অপপ্রচার শাহবাগের এবং চট্টগ্রামের সেই সমাবেশগুলি দেখিয়ে তারা বলছে যে এইগুলি হচ্ছে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য পাল্টা মানে গণজোয়ার শুরু হয়েছে, পাল্টা প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমরা জানি তো এইগুলি কি, এবং ওইখানে যখন কি আমাদের ক্যামেরাগুলো যাচ্ছে জিজ্ঞাসা করছে যে আপনি কোন অঞ্চলে কোথায় অত্যাচার হয়েছে, সে কিন্তু বলতে পারছে না। সেই ঘটনাও তো ঘটছে বাংলাদেশে। আমরা তো জানি, আমরা তো বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি, কোথায় কি কারণে অ্যাটাক হয়েছে হামলা প্রথম দফা, সেগুলি কিন্তু হিন্দু হিসাবে না, হতে পারে তার মধ্যে হয়তো 2-4টা হতে পারে, কিন্তু এটাকে যেভাবে মানে নরেন্দ্র মোদী পর্যন্ত পপুলার করার চেষ্টা করছে, তাতে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, যেখানে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন যাতে সেইভাবে স্টেটমেন্ট করে। কিন্তু এখন পর্যন্ত সৌভাগ্য যে জাতিসংঘ, ইউরোপীয় বা কেউ কিন্তু এইভাবে ভারতের নরেন্দ্র মোদীর কথার মতন করে স্টেটমেন্ট দিচ্ছে না। ফলে এটা কিন্তু আমাদের জন্য খুব বড় ধরনের চ্যালেঞ্জ, এবং প্রফেসর ইউনূস নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলেই তাকে কিন্তু বলছে যে আপনি বাংলাদেশে আসেন, দেখে যান। এবং কালকে দেখলাম যে ফোনেও তিনি কিন্তু কথা বলেছেন তার সাথে। তার মানে হচ্ছে কি, এই সরকারের জন্য কিন্তু একটা বড় বিপদ হচ্ছে ভারত। এবং না, এবং আমি বুঝি, আমি মানে যে প্রফেসর ইউনূস কথা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু ভারতের সঙ্গে আমার দেশের নাগরিকদের কোনো অংশ নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, ওই নাগরিকরা বাংলাদেশের না ভারতের? এটা তো অবশ্যই। বাংলাদেশ কি ভারতের একটা অঙ্গরাজ্য? হ্যাঁ, সেটাই। আর এখানে কি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, প্রত্যেকের সমান অধিকার, প্রত্যেকের সমান অধিকার। আমি বলছি যে সেটাই চ্যালেঞ্জ, যে আমাদেরকে ওইটাই এস্টাবলিশ করতে হবে। আমি বলছি যে এই জবাবদিহিতাই বা তাদের সঙ্গে আমাদের করতে হবে কেন, ওই আলোচনার মধ্যে আমরা যাবই কেন? হ্যাঁ, এটা এই জন্য আমি দেখলাম যে তিনি আবার বলছেন যে সাংবাদিকরা আসুক, ভারতের সাংবাদিকরা এসে যাক। এখন ভারতের সাংবাদিকরা যদি আসে, ওই রিপাবলিক বাংলার ভারতের সাংবাদিকরা গত 15 বছর বাংলাদেশ সফর করেনি, এবং সফর করে গিয়ে তারা কোথাও বলেছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে, ভারতের গণতন্ত্র নেই? ইদানিংকালে কিছু বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক বলছেন, মানে এই পরিবর্তন বা ছাত্রদের এই আন্দোলনের সময় অনেকে আসলে বুঝতে পেরেছেন, তাদের বিবেক জাগ্রত হয়েছে। কিন্তু মোটা দাগে ভারতীয় গণমাধ্যম, ভারতের সরকার, রাজনীতিবিদরা, এমনকি বিজেপি তো শুধু নয়, কংগ্রেসও, তাদের সুর তো একই সুর, এবং দুই দল কিন্তু একই। এবং একজন তো কর্ণাটকের এক বিধায়ক তো বলছেন যে সামরিক হস্তক্ষেপ করার জন্য। এই ক্ষেত্রে কর্ণাটকের বিধায়ক বলছেন, কারণ সজীব ওয়াজেদ জয় বলেছেন ভারত হস্তক্ষেপ করুক, ভারতে আওয়ামী লীগ এবং হিন্দুরা বিপদে আছে, কাজেই ভারত হস্তক্ষেপ করুক। এটা একটা বড় ধরনের একটা বিপদ এবং চ্যালেঞ্জ আমি বলছি। এবং সেই কারণে প্রফেসর ইউনূস হয়তো টেকনিক্যালি হয়তো একেবারে সরাসরি যে স্ট্যান্ডটা আমি মনে করি প্রফেসর ইউনূস হিন্দু কমিউনিটির সঙ্গে বৈঠকে যেটা বলেছেন, খুবই স্মার্টলি তিনি কথাবার্তা বলেছেন, যথার্থ কথা বলেছেন, বাট ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই কথার দরকারই ছিল আমি মনে করি না। যে বাংলাদেশে, আমার দেশে প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেটা দিব না। সেই কথাটা কিন্তু ওই কথাটাও তিনি বলেছেন, আবার পাশাপাশি এটাও বলছেন যে এটা সুরক্ষা, দুটা কথাই কিন্তু তিনি সামনে আনছেন। কিন্তু আমি এই জন্য বলি যে যেহেতু ভারত একটা বড় রাষ্ট্র এবং একটা অনেক দিন থেকে তার একটা প্রভাব আছে, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাব আছে, সেই কারণে কিন্তু সরকারও কিন্তু একটু হয়তো সমীহ করতে হয়। যেই কারণে হয়তো তাকে টেলিফোন করা, তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো, এটা হয়তো কৌশলের একটা সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যে যেই ধরনের প্রোপাগান্ডা শুরু করছিল গত 2-3 দিনে কিন্তু আবার সেটা থেমে গেছে। এবং প্রফেসর ইউনূসের এরকম বক্তব্যের পর কিন্তু ভারতও কিন্তু এখন চিন্তা করবে, কারণ ভারতের আবার এত নমনীয় হওয়ারও কোনো কারণ নেই, কেননা ভারত যে কী ধরনের রাষ্ট্র এবং কী ধরনের তাদের সরকার ব্যবস্থা, এটা কিন্তু পশ্চিমা দুনিয়া জানে। ফলে মোদির কথাই যে অন্যরা খুব রেসপন্স করবে, সেটা মনে করারও কারণ নেই। এবং আমি মনে করি যে পররাষ্ট্র উপদেষ্টা যেটা আহ্বান জানিয়েছে যে পশ্চিমাদের সাথে সম্পর্কটা একটু আরও গভীর করার জন্য, এই নির্দেশনাটা আমার কাছে ভালো লাগছে। কেননা আমরা এতদিন এত বেশি নতজানু ছিল বাংলাদেশের অবস্থানটা ভারতের দিকে, এইটা কোনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা মনে হতো না। আমি মনে করি এই জায়গা থেকে বেড়ে আসাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটা নিশ্চয়ই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারও এটা বুঝতে পারছে। দেখুন, ভারত যে ফরেন পলিসি ফলো করছে, এর একটা ডিজাস্টারাস ফরেন পলিসি, স্পেশালি টুয়ার্ডস দ্য নেইবার্স, এবং সেইটা নেইবারহুড ফার্স্ট। ইয়াস, সো এই নেইবারহুড তারা মিন করে না। এবং মোদি যে
পলিসি ফলো করছে এটা আউটডেটেড এবং প্রেজেন্ট ডে ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে কোনোভাবে যায় না, যেটা কাঠমান্ডু পোস্ট খুব সুন্দর করে লিখেছে যে ভারত তার পার্শ্ববর্তী নেইবারিং দেশের জন আকাঙ্ক্ষা না বুঝে সবসময় মাইনরিটি কার্ড প্লে করে এবং তারা এই জন্য আউটডেটেড। অতএব আমাদেরকে উই বাংলাদেশি পিপল আমরা এই মোদির এই হিন্দুত্ববাদীকে সম্পূর্ণ রিজেক্ট করি এবং সেই ক্ষেত্রে ডক্টর মজ্জুর পলিসিটা আমাদেরকে ফলো করতে হবে। এবং আপনি জানেন যে ভারতের অবৈধ যে প্রায় 15 লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে সেইটার বিরুদ্ধে আমি নিজে একটা রিট করেছি এবং এখন এই ইন্ডিয়ান এই অবৈধ যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের যে প্রফেসর ইউনুস সাহেব যে বলেছেন যে প্যারিসে বসে যে ইন্টারভিউ দিয়েছেন যে আপনি যদি বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করেন দেন ইউ উইল বি আনস্টেবল, দ্যাটস দ্য ফরেন পলিসি স্টেটমেন্ট পিপল লাইক। এইটাই আমাদের সেই ফরেন পলিসি থাকতে হবে এবং বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের পাশে থাকবে। এই স্ট্রং ফরেন পলিসি টু আপহোল্ড জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ আপহোল্ড করে সেটা যার বিরুদ্ধে যাবে সেটা কোনো দেখার পর না, জাতীয় স্বার্থ সবার আগে আসবে। এখন আপনি আসেন যে ফিরোজ ভাইদের মতো সিনিয়র জার্নালিস্ট অনেকেই সম্ভবত মনের অজান্তে একটা কথা তারা নিয়ে আসে সবসময় যে লম্বা সময় যদি এই বিপ্লবী সরকার থাকে তাহলে আনপপুলার হবে। আমি সেটা মনে করি না। বাট আপনি যেটাকে বিপ্লবী সরকার বলছেন, যারা সরকার আছেন তাদের কয়জন, যদি প্রথম কথা হচ্ছে যে এটা বিপ্লব কি না সেটা একটা বড় প্রশ্ন, বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে একটা বড় পার্থক্য আছে। তারপর এটাকেও যদি আপনি যদি বিপ্লবও বলেন তাহলে যারা সরকার আছেন তাদের কতজনই বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ছিলেন? তারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সবাই ছিল। প্রফেসর ইউনুস এই ফার্স্ট টাইম স্টেটমেন্ট দিয়েছিলেন পৃথিবীর সমস্ত শক্তিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো। এর আগে কোনোদিন এইভাবে স্টেটমেন্ট দেয়নি। বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছছিল, যেভাবে 15 বছর শাসন ব্যবস্থা চালিয়েছে এই লুটেরা তন্ত্র, এবং বাকি প্রত্যেকের ব্যাপারে আপনি বলছেন যে তারা এই আন্দোলন সংগ্রামে ছিল কখনো না অলমোস্ট। আসিফ নজরুল তো আমরা ডাইরেক্ট মাঠে দেখেছি, আরও অনেকটা দেখছি। 2 জন ভদ্রমহিলা আছে তারা হয়তো ঘরে বসে সমর্থন দিয়েছে, সেটা তারা। এখন বাংলাদেশ যে পর্যায়ে আসছিল যে সরকার পতনের সাথে 300 এমপি এই জাতীয় পার্টির কয়েকজন বাদে বাকি সব পালাই গেল, হোল ক্যাবিনেট পালাই গেল, পুলিশ বাহিনী পালাই গেল। পৃথিবীর ইতিহাসে আপনি এটা দেখেছেন? এই ধরনের একটা জায়গা থেকে এইরকম একটা সিচুয়েশন ছিল 1962 সালের আগে। জাতীয় পার্টি টিকে গেল কোন মহৎ কর্মের কারণে বলে আপনার কাছে? সেটা তো আমাদের কাছে একটা কোশ্চেন। না, আমি আপনার কাছে বুঝতে চাইছি আপনার কি এখন আমার ধারণা যে যেহেতু এই রেভলিউশনটা সম্পূর্ণভাবে লুটেরাতন্ত্র আওয়ামী লীগের বিপক্ষে গেছে, ফ্যাসিস্টের, বাকি সবাইকে হয়তো এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার যে ঠিক আছে আপনারা থাকেন, আপনারা ভালো পলিটিক্স করেন, সম্ভবত আওয়ামী লীগকে যারা 15 বছরের সাহায্য সহযোগিতা করেছে এবং তারা সবাই ভালো পলিটিক্স করে। উদ্বুদ্ধনকারীদের তো একটা এজেন্ডাই হলো যারা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না। সেই ক্ষেত্রে তো জাতীয় পার্টি পড়ে যায়। এইটি আমাদের একটা কোশ্চেন যে জাতীয় পার্টি কীভাবে সার্ভাইভ করলো, কেউ পালালো না কেন, বা এই যে ছাত্ররা তাদের উপরে অ্যাসল্ট করলো না কেন, মাউন্ট হইল না কেন? দ্যাট ইজ এ কোশ্চেন, হাউ কুড দে ম্যানেজ ইট। এটা এখন বাংলাদেশে যে অবস্থায় এই একই রকম অবস্থায় 1962 সালের আগে দক্ষিণ কোরিয়াতে ছিল। সেই সময় দক্ষিণ কোরিয়া এইটা একটা জনতা এবং ছাত্র উদ্বুদ্ধন হয়েছে, সেখানে মার্শাল ল হয়েছিল। গণ উদ্বুদ্ধনের মাধ্যমে মার্শাল ল, জেনারেল পার্ক চো ক্ষমতায় আসছিল। পার্ক চো দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্রে আনার জন্য সে ছিল 22 বছর, তার সাকসেসর জেনারেল ছিল আরও 7 বছর। ইট টুক 28 ইয়ার্স, 28 বছর দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্রে আসার জন্য সময় নিয়েছে তারা। এবং জনগণ সেখানে একটা আন্দোলন দানাবাদ ছিল। এক অ্যাসল্টে 200 স্টুডেন্টস ওয়ার কিল্ড, কিন্তু দে আর সাকসেসফুল। তারা সফল হয়েছে দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্রে ফেরত আনার জন্য। সেই দক্ষিণ কোরিয়ায় পার্ক চোর মেয়ে প্রেসিডেন্ট হয়েছিল, সে আবার দুর্নীতিতে পার্ক চোর মেয়ে সাজা হয়েছে। সো এই যে সময়ের কথা বলে, এখন আমাদের একটা স্টিরিওটাইপ একটা ভার্সন আমরা শুনি যে এই গদবা একটা ধারণা যে বেশি দিন থাকলে আনপপুলার হবে। ইজ ইট দ্য রেসপন্সিবিলিটি টু এপিজ এভরিওয়ান, না দেশকে লাইনে উঠানো, না সত্যিকারে জাতিকে গঠন করা? সেই জন্য যদি এই চাপটা আমাদের সিনিয়র জার্নালিস্টের কাছ থেকে আসতে থাকে সময়ের ব্যাপারে, আপনি কি মনে করেন যে এই সরকার কতদিন থাকা উচিত?
তারা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি মিনিমাম 5 ইয়ার্স। তারা একটা কাগজ কিসের ভিত্তিতে বাংলাদেশের যদি আপনার কাছে বুঝতে চাই, মেবি ইউ আর রাইট, 3 থেকে 6 বাংলাদেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত বহু বছর ধরে, এবং মানুষ ভোট দিতে চায় এবং ভোটের চিহ্নে বহু মানুষ বাংলাদেশে রক্ত দিয়েছে, ভোটের কথা বলতে গিয়ে গুমের শিকার হয়েছে। সো আরও 5 বছর কিসের ভিত্তিতে? যাতে বাংলাদেশে আর কোনোদিন এরকম স্বৈরাচারের সৃষ্টি না হতে পারে, কি গ্যারান্টি আছে? এবং বাংলাদেশে সেটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা সরকার পতন হয়েছে, প্রত্যেকটা সরকার পতন হয়েছে। আপনি দেখেন কি দুর্ভাগ্য, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা সিস্টেম করতে পারে না কত নিম্নমানের রাজনীতিবিদ যে ক্ষমতা এসেই লুটপাট শুরু করে। সো আপনার সেই রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই আন্দোলনকারীরা বলছে, সেই রাজনৈতিক বন্দোবস্ত আনয়ন না করা পর্যন্ত তাদের টেনুর বলে আমি মনে করি। এখন আমি ফিরোজ ভাইকে বলি যে ফিরোজ ভাই খুব ভালো করে জানেন এবং আপনি জানেন, আমরা একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম 2019 থেকে। যে আকাঙ্ক্ষায় আমরা একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, সেই আকাঙ্ক্ষায় গণ উদ্বোধন হয়েছে যে লুটেরাতন্ত্র পরিবেশ ভিত্তিক রাজনীতির বাইরে যারা রাজনীতি দেখতে চায় এমন একটা এক্সপ্লয়েটিভ রাজনীতি সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ না করলে তার বিএনপি করতে হবে। তোমার ভাল লাগলে, তাদের বক্তব্য তোমার ভাল লাগলে এটা করবা, নাইলে গো আউট। অর্থাৎ উত্তর কোরিয়ার যে কিম জং 3 অথবা পুতিনের মতো, পুতিন এবং উত্তর কোরিয়া কিম জং 3-র আন্ডারে কোনো রাজনৈতিক দল আর কখনোই সৃষ্টি হতে পারে নাই, কোনো বিরোধী ব্যক্তি সৃষ্টি হতে পারে নাই। তাহলে এই যে বিপ্লবের মধ্যে সরকার হয়েছে, তাদের উচিত, কিংস পার্টি আইডিয়াটিকে আমি রিজেক্ট করি, এখন উচিত একেবারে সমস্ত রাজনৈতিক দরজা খুলে দেওয়া, যে অনমান পার্টিও যদি 1000 পার্টি হয়, 100 পার্টি হয়, 200 পার্টি হয়, লেট দেম ডু পলিটিক্স, তারা যদি মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এখন এই অভ্যন্তরীণ, ইনক্লুডিং আওয়ামী লীগ, আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। আওয়ামী লীগের যে গণ উদ্বোধনে তারা জড়িত, মানে আপনি দলের বিচার কিভাবে করবেন? দল তো করছে, জামাতের বিচারের জন্য যুদ্ধবন্দী ট্রাইব্যুনালে, সেটা তো ইন্ডিভিজুয়ালদের বিচার হয়েছে, এটা তো দল হিসেবে এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে দল হিসেবে। তারপর যদি তারা পিউরিফাই হয়ে, যেমন জার্মানিতে এমন নব্য নাৎসি আসার চেষ্টা করছে, সেইভাবে তারা কবে আসবে সেটা এদেশের জনগণ নির্ধারণ করবে। সেই জন্য আমি বলছি যে কোনো অ্যারেঞ্জমেন্টে নতুন রাজনৈতিক যদি উদ্যোগ আসে, সেইটাকে যখন আপনারা কিংস পার্টি বলার চেষ্টা করবেন, তার মানে হলো আপনারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে এই দুই পরিবর্তনতান্ত্রিক দল ব্যতীত আর কোনো দলের প্রয়োজন নাই। অর্থাৎ বাংলাদেশে আর কোনোদিন কোনো রাজনৈতিক ইনিশিয়েটিভ আসবে না, ঘুরে ফিরে এদের কাছেই যাবে। আবার এইরকম এই 2009 থেকে 24-এ যা হয়েছে ঠিক এরকম হবে। সেই জন্য যে অ্যারেঞ্জমেন্টে নতুন পলিটিক্যাল ইনিশিয়েটিভ, যাদের সাহস আছে, উদ্যোগ আছে, যারা নিতে পারে, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি সেই সেন্সে বলব, যারা গণ উদ্বোধন বিরোধী দলরা, যেটা গত 15 বছরে যারা ঘটাতে পারে নাই, যারা এই উদ্বোধন ঘটাতে পারছে, তারা রাজনৈতিক উদ্যোগ নিলে এদেশের জনগণ সমর্থন করবে। মিস্টার মোস্তফা ফিরোজ? না, ঠিক আছে, এটা একটা মত। আসলে এই আলোচনাটা হওয়া দরকার যে এই মানে অন্তর্বর্তী সরকার, নামটাই তো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে যে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার, এক ধরনের কিছুদিনের জন্য সরকার। তো সেই সরকারের ব্যাপারে আমি বললাম তো যে যারা আছেন সবাই খুবই বিশেষ ধরনের সম্মানিত মানুষ। এই সম্মানিত মানুষগুলো তো একটা পলিসি, অর্থাৎ আমরা অভিভাবকরা কিছু পলিসি দেবে, কিছু নীতিমালা দেবে, তারপরে তারা তাদের পেশায় ফিরে যাবে। প্রফেসর ইউনূস তো প্রথম দিনই বলছে যে সহিংসতা যদি না থামে তাহলে আমি ভাববো যে আমার কোনো দরকার নেই, আমি আমার কাজে ফিরে যাব। তো অন্যদেরও কিন্তু মানসিকতা কিন্তু তেমনই আমি ধারণা করি। তারা যদি এখন এমন যদি পারসেপশনটা মানুষের মধ্যে আসে যে না, এটা একটা সময়, তো অবশ্যই, আমি তো অবশ্যই মনে করি না যে এটা 3 মাস, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হইতে পারে, 2 বছরও হইতে পারে। উনি বলছেন 5 বছর। 5 বছর হইলে তো তাহলে আরেকটা দলের মতন হয় যে এক দল 5 বছর, তাদের ভিতরে একটা ইয়ে হলো 3 থেকে 6 বছর। they will decide, মানে as long আমার কথা হলো time is required to achieve their objective। যে আমার যেটা হয় যে মৌলিক কিছু সংস্কার, যেটা বিশেষ করে সবার অংশগ্রহণে একটা নির্বাচিত দল ক্ষমতায় আসবে এবং তারা দেশ শাসন করবে। রাজনৈতিক দল তো সারা জীবন প্র্যাকটিস করছে। আমরা বারবার বলছি পরিবারতন্ত্রে, এই সংস্কারের সাথে রাজনৈতিক দলগুলো, বিএনপিকেও পরিবর্তন হইতে হবে, আওয়ামী লীগকেও পরিবর্তন হইতে হবে, সবাইকেই পরিবর্তন হইতে হবে, যে তারা আভ্যন্তরীণভাবে গণতন্ত্রের চর্চা করবে এবং ওই পরিবারতান্ত্রিক জায়গা থেকে বের হয়ে আসবে। আমি এখন এটাকে যদি আওয়ামী লীগকে শত্রু হিসেবে আমি নিষিদ্ধ করলাম, বিএনপিকেও টার্গেট করলাম যে তারাও পরিবর্তন্ত্র হয়, তাহলে তো এই ইন্টারিম গভর্নমেন্ট তো একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যাবে।
সেই জায়গার থেকে আমি মানে আমি মানসিকভাবে যেটা মনে করি যে এই জায়গাটা উচিত হবে না, বরং তারা যেটা আমরা নির্বাচনের অভাব অনুভব করছিলাম যে একটা প্রপার তত্ত্বাবধায়ক সরকার ছিল না এবং সবার অংশগ্রহণে নির্বাচন হবে, নির্বাচনটা সুষ্ঠু অবাধ হবে, সেইটা হচ্ছিল না। এই ইন্টারিম গভর্নমেন্টকে সেইটা সহ আরও বিচার বিভাগ, প্রশাসনিক সংস্কার, এই কাজগুলি করে আমার মনে হয় যে চলে যাওয়া ভালো, কারণ ওনাদের উপর এত অত্যাচার করা ঠিক হবে না। প্রত্যেকে হলো 80+, ফলে ওনাদেরও তো একটা নিজস্ব একটা গণ্ডি আছে, আকাঙ্ক্ষা আছে। এখন সরার ভাইয়ের যে আকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা, আমাদের বয়সের কারণে সেইটা কিন্তু ওনারা কিন্তু মুরব্বী, বুঝতে হবে যে অভিভাবক সবাই তার মুরব্বী না, সবাই অনেক অধিকাংশ ক্ষেত্রে তারা লিড করে, তার মধ্যে আমাদের ছোটরা অনেক ছোটরাও আছে, কিন্তু যারা সিংহভাগ আছে, লেফটেন্যান্ট এই যে নতুন যে নিয়ে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনারা নিশ্চয়ই এটা চিন্তা করেন না যে আমরা রাজনীতিকদের মতনই আর একটা দল হিসেবে সামনে আসলাম। তো সুতরাং ওইটা যদি ধারণাটা আস্তে আস্তে, বাট আরেকটা যেটা করিডোরের মধ্যে আলোচনা আছে যে ছাত্ররা, মানে এই আন্দোলনের ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা একটা নতুন ছাত্র সংগঠন করতে পারে, এরকম একটা আলোচনা আছে। তারা আলোচনা আছে, কিন্তু রয়টার্স একটা রিপোর্ট করছে, কিন্তু আজকে কিন্তু বৈষম্য বিরোধী তারা কিন্তু বলছে যে না, আমাদের কথা এখন আপাতত নেই। অবশ্যই আমি মনে করি যে এই চিন্তা চেতনার ভিত্তিতে একটা রাজনৈতিক দল গড়ে ওঠার দরকার, কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে এইটার সাপোর্টে এই অন্তর্বর্তী সরকার এটার সাথে যাতে কানেক্ট না হয়। কানেক্ট হলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এই উদ্যোগটা হয়ে যাবে কিংস পার্টির মতন। সেই কারণেই বলছি এটা খুবই স্পর্শকাতর বিষয়, কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি জামাত এই শক্তিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এবং তাদের জনপ্রিয়তা, আমি এখনও মনে করি যে যদি ইন্টারিম গভর্নমেন্ট না হতো, সত্যিকার অর্থে একটা যদি নির্বাচন হতো, তাহলে তাদের অবস্থান 80 থেকে 90 অর্থাৎ মানে যদি আওয়ামী লীগ সহ অ্যাজ ইট ইজ আগের সেই ক্ষমতা সহ যদি তারা নির্বাচনও করতো, 80 আসন কিন্তু থাকতো বিএনপি জামাতের। ফলে এত বড় একটা রাজনৈতিক দল, যার একদম তৃণমূল থেকে শুরু করে একদম অনেক বিতর্ক থাকতে পারে, আমি সেই বিতর্কগুলো আমি সাপোর্ট করি না। তাদের যে কাঠামো, তাদের যে গণতন্ত্রহীনতা, আমি মনে করি যে এই সংস্কারের মধ্যে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যেই সংস্কারটা আনবে, সেই সংস্কারের সাথে তাল রেখে যদি তারা আভ্যন্তরীণভাবে সংস্কারটা করে, তাহলে আমার মনে হয় যে এই রাজনৈতিক দলকেই দায়িত্ব দেওয়া উচিত, যাতে নির্বাচন করে তারা যাতে দেশ শাসন করে। আমি মনে করি যে এই আশঙ্কাটা তো অবশ্যই জেনুইন, যে তারা যদি ফেল করে, যেটা ফার্স্ট অন 11 যেটা হয়েছিল, যারা ফেল করলো, যে এই অন্তর্বর্তীকালীন নামটা দিয়ে মানুষের সাইকিতে এই জায়গাটা বারবার নাড়া দেয় যে তারা একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য আসছে এবং এইটা করে চলে যাবে। সেইটা তো সেইটার বিপক্ষিতে উদ্বুদ্ধন হয়েছে এই বন্দোবস্ত পরিবর্তন করার, যে এক লুটেরা তন্ত্র থেকে, এক মাফিয়া তন্ত্র থেকে আরেক জায়গায় যাতে না যায়, একই ক্যারেক্টারের সরকার যাতে গঠিত না হতে পারে। তো সেইগুলো তো রাজনৈতিক দলগুলোকে আগে দেখাতে হবে যে তারা, কিন্তু যদি আপনি যদি ক্যারেক্টারিস্টিকের কথা বলেন, যে তাহলে দেখতে হবে যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কোটা সংস্কারের দাবিতে, বাতিলের দাবিতে, করতে করতে অনেক দিন তারা বলেছে এটা অরাজনৈতিক আন্দোলন, বুঝে বলেছে বা না বুঝে বলেছে, সেটা তাদের বয়সের কারণে হয়তো সমস্যা থাকতে পারে। কিন্তু আস্তে 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 যখন হত্যা শুরু হলো, গণহত্যা, তারপরে আস্তে আস্তে এক দফাকে পরিণত হলো। সো আন্দোলনটা যে তারা এই সরকারকে ফেলে দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সেই জন্যে করে নাই। কিন্তু এর সঙ্গে আস্তে আস্তে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে, যারা গত 15 বছর ধরে নানা সংগ্রামে ছিল। প্রত্যেকেই যে এটাকে একটা দেখেছে যে ছাত্ররা যেহেতু সাহস করে দাঁড়িয়ে গেছে এবং এটা একটা সম্ভাবনা, সেই সম্ভাবনার বিবেচনা হয়তো সবাই এর মধ্যে ঢুকেছে। কাজেই এখানে কোন আকাঙ্ক্ষার এখনো পর্যন্ত নেতৃত্বে যেই ছাত্ররা, আপনি যদি বলেন যে তাদের মধ্যে এটা ছিল, এটা কিন্তু আমার কাছে মনে হয়নি যে তারা ধীরে ধীরে, বা থাকলেও হিডেন ছিল, তারা প্রকাশ করেনি। কাজেই হিডেন জিনিস আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, আমি আই ডোন্ট নো। আমি জিল্লুর ভাই, আপনার এই প্রোগ্রামে আমি বোঝাতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি। 4 সপ্তাহ আগে আমি যে অংশগ্রহণ করেছিলাম, তখন কেবল এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তখন কিন্তু আমি স্পেসিফিক্যালি বলেছিলাম বিগিনিং অফ দ্য এন্ড। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, কনসার্ন এবং আপডেটেড থাকি, পৃথিবীর যে কোনো অভ্যুত্থান ছোট্ট একটা ইস্যু নিয়ে শুরু হয়,
তিউনিসিয়াতে রুটির দাম না, বাড়িয়েছে, হ্যাঁ, এটা তো আমরা সেটা জানি। তো একজন আমি ক্লিয়ারলি তখন আগুন দিয়ে আমার ক্লিয়ারলি তখন মনে হচ্ছিল যে এইটা এই এক দফায় যাবে, এবং অনেকগুলো আমি ওই যে ইউটিউবে বলেছি, আপনি যদি দেখেন এই 5 তারিখ বন্ধের আগে 4 তারিখ রাত্রে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ জেনারেল ওয়াকার যেন একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটিটা থাকে। এবং সেই সময় আমরা রাওয়ার ভিতরে বসেছিলাম, যখন এই প্লেন টেক অফ করছে যাচ্ছে, প্রত্যেকটা মিনিটে আমরা মেসেজ পাচ্ছিলাম, তখন আমরা মানে শ্বাস ছাড়লাম যে আল্লাহ, মানুষের একটা রক্ত গঙ্গা বয়ে যায় নাই, যে দেশটা বেঁচে গেছে আর কি। সেই জন্য তো সেই জায়গায় বললাম যে আন্দোলনটা ওভাবে শুরু হয় যে আপনার যে 0 পয়েন্টে যে মারা গিয়েছিল নুরু, সেই একইভাবে আমাদের নূর হোসেন, মানে আমি এই একই পুনরুত্থান করেছে আমাদের। না, আমি যেটা বলছি যে এই আকাঙ্ক্ষা কিন্তু অসংখ্য মানুষের, অনেকজনের অনেক দিকে অনেক বিবেচনার আকাঙ্ক্ষা আছে এর মধ্যে যুক্ত হয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা মারা গেছে, জেল খেটেছে, গুম হয়েছে, তাদেরও আকাঙ্ক্ষা, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে আপনি এই আকাঙ্ক্ষা না, মানে এই আকাঙ্ক্ষা আপনি যদি বলেন না এই আকাঙ্ক্ষা শুধুমাত্র আমাদের 10 জনের বা 160 জনের বা 5000 জনের, সেটা বললে তো হবে না। কিংবা আপনি যদি অন্যভাবে দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে সারা দেশের ছাত্ররা, সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মিলিটারি পরিচালিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও নেমে গেছে। তারা কি সবাই আজকে একসঙ্গে আছে? থাকা স্বাভাবিক নেই, তাদের ওই স্ট্রাকচার নাই, ওই বন্ডিংটা নাই, তারা একটা কজের কারণে নেমেছে। কিন্তু আজকে যখন আপনি এটা বলবেন ওটা বলবেন, সবাই যে সেটা সমর্থন করবে তারও কিন্তু গ্যারান্টি নাই। এই ছাত্রদের অনেকের অভিভাবক আওয়ামী লীগ করে, অনেকের অভিভাবক বিএনপি করে, অনেকে জামাত করে, অনেকে বামপন্থী সংগঠন করে, অনেকে কিছুই করে না। সেই জন্য যে আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, না আমি বলছি যে জাতি গঠন করার জন্য যে ব্রড সংস্কারগুলো, যে একটা জাতি টেক অফ করার জন্য যেটা লাগে সেইটা আপনি পারফর্ম করতে হবে। সেইটা পারফর্ম না করলে আমাদের ওই আশঙ্কা থাকবে আবার এই ফার্স্ট অন 11-এর মতো ফেল করবে, জাতি আবার সেই অন্ধকারের ভিতরে তলিয়ে যাবে। সেইটা যাতে না হয় সেই জায়গায় আমাদের সবার ওয়াচ করা উচিত। এবং ইন্টারিম কথাটার ভিতরে যেহেতু মানুষের ওই সাইকিটাকে আঘাত করে যে 3 মাস পরে একটা ইলেকশন, ইন্টারিম শব্দটা বাদ দিয়ে কি একটা নাম দেওয়া যায় সেইটা তাদের আনা উচিত। অন্য কোনো একটা নাম দিতে হবে যে তারা জাতি গঠনের জন্য আসছে, তারা এই অভ্যুত্থানকারী যে উদ্দেশ্য সেইটা সফল করার আছে, যাতে জাতি গঠনের দায়িত্ব আমাকে মোস্তফা ফিরোজকে বা আপনাকে কে দিল সেটাও তো দেখতে হবে। যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা বলেন, সবচেয়ে বড় ম্যান্ডেট এই যে অথরিটি, সফল অভ্যুত্থান কখনো সংবিধান মেনে হয় না। সেই জন্য আমরা বলছি সংবিধান যদি রিরাইট করে, সফল অভ্যুত্থান সবচেয়ে বড় ম্যান্ডেট, আর কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না। অভ্যুত্থান সংবিধান এবং আইন মেনে হয় না, অর্থাৎ এইটাই সবচেয়ে বড় আইন, এবং সেইটাই তাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে। যতদিন পর্যন্ত তাদের এই অবজেক্টিভ অ্যাচিভ না হবে ততদিন তাদের টেনিউর। গুড। মিস্টার মোস্তফা ফিরোজ, ক্লোজিং রিমার্কস। দেখেন, আমি সিম্পল বলি, যেমন ধরেন আমার একটা আকাঙ্ক্ষা যে পরিবর্তন হোক। কেন পরিবর্তন হোক? আমি যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমি যাতে আমার পেশার স্বাধীনতাটা পাই, এইটুকুই। এটা একটা রাজনৈতিক শক্তি সেটা করবে। কিন্তু এখন ধরেন আমার এই আকাঙ্ক্ষার উপর ভর করে একটা শক্তি আসলো, যে শক্তিটা আসলে রাজনৈতিক শক্তি না। আমি জানি যে এটা তারা জাস্ট আমাকে সাময়িকভাবে একটা রিলিফ দিল, কিন্তু আমি চাইবো একটা স্থায়ী বন্দোবস্ত। সেই স্থায়ী বন্দোবস্তকে ছাত্ররা তাদের অধিকার আদায় করে যার যার অবস্থানে কিন্তু চলে গেছে। কালকে সার্জিস আলমই বলছে যে এখন ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, সবাই ক্লাসে চলে যাবে এবং তারা প্রস্তুত থাকবে। আবার যখন অনিয়ম বৈষম্য হবে তখন আসবে। তাদেরকে আমি আস্তে আস্তে যদি রাজনীতির দিকে ঠেলে দেই, আর এই ইন্টারিম গভর্নমেন্ট এরা যদি মনে করে যে তাদের উপর ভর করে আমি একটা লম্বা সময় পাড়ি দেবো, আমি বারবার বলছি যে একটা ভুল বোঝাবুঝি হবে। এবং কোনোভাবেই এখন পর্যন্ত বিএনপি জামাত সহ সাধারণ মানুষের যে প্রত্যাশা যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো কিছু করে যাক, কেউ কিন্তু এইটা মনে করছে না যে না এই ইন্টারিম গভর্নমেন্টে থাকুক বাবা। আমরা যেমন 1-11-এর সময় অনেকের মনে হচ্ছিল যে ভাই আওয়ামী লীগ বিএনপি গেছে, -2 ফর্মুলা এরা থাকুক, কিন্তু সেটা যে বুমেরাং হয়েছে এইটা হয়তো সেরকম ফরম্যাটে না। কিন্তু তারপরেও কিন্তু আমি বলি যে এই মুরব্বীরা যারা সবার শ্রদ্ধেয়, তাদের মৌলিক কিছু কাজ করে যারা রাজনীতি করেন তাদের হাতে তুলে দিতে হবে দেশের শাসন। আমি দুইটা সিম্পটম বলি, কিন্তু শেষ করতে হবে, জাস্ট এক মিনিট, আমি 30 সেকেন্ড। দুইটা সিম্পটম থেকে আমি এই প্রিজাম্পশন নেই যে এই অভ্যুত্থানের পিছনে বড় ধরনের হোমওয়ার্ক ছিল। ফার্স্ট
ফার্স্ট প্রফেসর ইউনুস অন 11-এর সময় তাকে অফার করা হয়েছিল এবং সে এই ছোটো টেনিউর দেখে সে তখন আগ্রহ প্রকাশ করে নাই। সো তার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য যে সময়টা লাগবে প্রবাবলি হি ইজ এশিওর দ্যাট সেই টাইমটা তাকে দেওয়া হবে। সেটা গোপনভাবে পলিটিক্যাল পার্টির সাথেও তারা সেই থাকতে পারে, সমঝোতা থাকতে পারে, যেহেতু সেই পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করছে। 2, যখন বিচারপতিদেরকে যখন আপনার পদত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছিল ছাত্ররা, আমি পুরো সময়টা ওখানে ছিলাম। যখন আশফাক সাহেবকে প্রধান বিচারপতি হিসেবে নমিনেট করা হলো, ছাত্ররা 1 ঘন্টার ভিতরে বললো আশফাক সাহেবের মানি না, সৈয়দ রিফাতকে আনতে হবে। ছাত্ররা জানার কথা না যে হু ইজ দ্য বেস্ট জাজ, হি ইজ দ্য ফার্স্ট অক্সফোর্ড এডুকেটেড জাজ, এবং আমরা সবাই ভাবছিলাম তার প্রধান বিচারপতি হওয়া উচিত। কে তাদেরকে ইনফরমেশন দেয়? দেয়ার ইজ সামহায়ার সব কিছু 2009 থেকে যা কিছু অপকর্ম দুষ্কর্ম করা হয়েছে সেইটা তারা নোট করেছে এবং সেইখান থেকে তাদেরকে ফিডব্যাক দেওয়া হচ্ছে, যে বা যাহারাই করুক না কেন। সেই জন্য বলছি যে আপনি বলছেন যে কিংস পার্টি, যে আমি সেই উদ্যোগটা দেখেন, এনএসআই 100 কোটি টাকা খাইয়ে আমাদের সেই উদ্যোগটাই শেষ করে দিল, মেজর হাফিজ আর এনএসআই। আমরা ভালোটা উদ্যোগে যেতেই পারলাম না। তো তাহলে আপনি রাজনৈতিক উদ্যোগ, আবার নতুন রাজনৈতিক দল ক্ষমতা আসবে, আপনি উদ্যোগ নেবেন, আপনাকে যে রেজিস্ট্রেশন দেবেন নির্বাচন আগে, আপনি তাকে কিংস পার্টি পারবেন। তার মানে কি বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক উদ্যোগ আসবে না? সেই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার মোস্তফা ফিরোজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, বাংলাদেশে এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে যে কোনো বিষয়ে কথা বলা, কারো পক্ষে বলা বিপক্ষে বলা খুবই কঠিন। তবে আমার অন্তত আলোচনা শুনে বুঝতে এটা অসুবিধা হচ্ছে না যে বাংলাদেশ আসলে এখনও একটা গভীর সংকটের মধ্যে আছে। অনেকে ভীষণ আশাবাদী, কিন্তু সংকট কিন্তু বাংলাদেশের কাটেনি, এবং এই জন্য আমাদের প্রত্যেককে আরও বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। এই বিপদ ভেতর থেকে এবং বাইরে থেকে নানা রকমের বিপদ যে কোনো সময় আসতে পারে। বিশেষ করে ছাত্র সমাজকে অবশ্যই অনেককে বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে, এবং সাধারণভাবে আমাদের নাগরিকদেরও থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।